বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যে নির্বাচন চলছে, ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণের খবর এবং সেই ভোট গ্রহণের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিউজ ভ্যানগার্ড। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কোথায় কি হচ্ছে সেসব বিষয় নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা উঠে আসছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একজন প্রিসাইডিং অফিসার, 13 নম্বর পোলিং স্টেশনের প্রিসাইডিং অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 13 নম্বর পোলিং স্টেশন নৈতালিম হাই স্কুলের প্রিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাসকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 13 নম্বর পোলিং স্টেশন নৈতালিম হাই স্কুলের প্রিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাসকে নির্বাচনী কাজে গাফিলতি অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেখানে কি বলছেন নির্বাচনী আধিকারিক একজন, আমরা একটু শুনে নেব। আমি করতে পারি কারা আমার জানা নাই, এই সম্বন্ধে আমার জানা নাই। আমরা তো স্যার প্রিসাইডিং অফিসার। চলুন এই মুহূর্তে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধি তেলিয়ামুড়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করার। হিরণময়, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হিরণময়, আমি দীপেন বলছি নিউজ ভ্যানগার্ডের স্টুডিও থেকে। আমাদের যদি একটু বিস্তারিত জানাও, কৃষ্ণপুর বিধানসভার 13 নম্বর পোলিং স্টেশনের যে প্রিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে খবর। বিস্তারিত কি জানা যাচ্ছে, কি ধরনের কাজের গাফিলতি অভিযোগ আছে ওনার বিরুদ্ধে? আমাদের কাছে যতটুকু খবর, 29 কৃষ্ণপুর বিধানসভা যে 13 নং বুথ সেন্টারে রয়েছে বাইশগড়িয়া নৈতালিম হাই স্কুলে, সেখানে ঘটনা হয়েছিল যে প্রিসাইডিং অফিসার অজিত কুমার দাস উনি ওনার চেয়ার যে টেবিলটি ছিল সেটি ছেড়ে তিনি অন্য কোথাও চলে গেছেন। তো সেই মুহূর্তেই যে অবজারভার এসেছে এবং ওনাকে পাইনি সেই চেয়ারের মধ্যে, তিনি অন্য একটি জায়গার মধ্যে কথা বলছিল। তার জন্য ওনাকে সঙ্গে সঙ্গে বরখাস্তের নির্দেশ দেয় এবং ওনাকে বরখাস্ত করা হয়। ওকে, প্রিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাসের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ওনার তরফ থেকে উনি কোনো কিছু বলেছেন কিনা? উনি এই ব্যাপারে আমাদের ক্যামেরার সামনে কিছু বলেনি এবং তিনি কিছু বলেননি এখন পর্যন্ত। ওকে হিরণময়, আর বাকি ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে এই পোলিং স্টেশনে? এই পোলিং স্টেশনে তো 29 কৃষ্ণপুর বিধানসভার মধ্যে মোটামুটি ভালোই চলছে। অনেক জায়গার মধ্যে দেখা গেল যে বিরোধীদের যে পোলিং এজেন্ট তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে এমন একটা অভিযোগ এসেছে এবং পোলিং এজেন্টের বাড়িতে হামলা হয়েছে। তো সেখানে বিরোধীদের কোনো পোলিং এজেন্ট 29 কৃষ্ণপুর বিধানসভাতে দেওয়া হয়নি। পাশাপাশি যে 28 আমার বিধানসভা কেন্দ্রে, এখানে বর্তমান আমি রয়েছি 28-এর 40 নম্বর বুথ সেন্টারে। তো সেখানে যান্ত্রিক গোলযোগের কারণে মেশিন বন্ধ রয়েছে এবং এখন আরেকটি ব্যাটারি শেষ হয়ে গেছিল, তো আরেকটি ব্যাটারি এনে এখন বুথ চালু করতে। পাশাপাশি 28 তেলিয়ামুড়া যে 3 নম্বর বুথ রয়েছে সেখানে মেশিনের গোলযোগের কারণে 9টা 40 মিনিটে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ হিরণময় তোমাকে আপডেট দেওয়ার জন্য। আমরা ফিরে যাব তোমার কাছে আরো একবার পরে। দর্শক বন্ধুরা, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হিরণময় তেলিয়ামুড়া থেকে জানালো কৃষ্ণপুর বিধানসভার 13 নম্বর পোলিং স্টেশনের প্রিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাসকে কর্তব্যে গাফিলতির জন্য ওনার চেয়ারে ছিলেন না, কাজের যে চেয়ারে বসে ওনার কাজ করার কথা, ওই মুহূর্তে অবজারভার গিয়ে ওনাকে চেয়ারে না পেয়ে ওনাকে সাময়িক বরখাস্ত করে কাজের গাফিলতির জন্য। পাশাপাশি হিরণময় জানাচ্ছিল 28 কৃষ্ণপুর বিধানসভার 40 নম্বর বুথে যান্ত্রিক গোলযোগের জন্য সেখানে ভোটদান প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এবং 28 কৃষ্ণপুর বিধানসভার 3 নম্বর বুথে যান্ত্রিক গোলযোগের জন্য 9টা 40 নাগাদ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। পাশাপাশি সেখানে 28 কৃষ্ণপুর বিধানসভার পোলিং এজেন্টদের, বিরোধী পোলিং এজেন্টদের ভয় ভীতি দেখানোর হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে সেখানে এবং 28
কৃষ্ণপুর বিধানসভার 28 কৃষ্ণপুর বিধানসভার 13 নম্বর পোলিং এজেন্টে যেখানে প্রিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়, সেখানেও বিরোধী পোলিং এজেন্ট ছিল না বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি। আমরা এই মুহূর্তে আরো একটি বড় খবর দিকে চোখ রাখবো। আমাদের প্রতিনিধি সুকান্ত খবর দিচ্ছে, ভিভিপ্যাট বদল করে প্রায় 30 মিনিট পর ভোটদান প্রক্রিয়া শুরু হয় 39 মনু বনকুল বিধানসভার 37 নম্বর বুথের মনীন্দ্র রোয়াজাপাড়া জেবি স্কুলে। সেখানে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। 39 মনু বনকুল বিধানসভার অন্তর্গত 37 নম্বর বুথের মনীন্দ্র রোয়াজাপাড়া জেবি স্কুলে। সেখানে কি বলছেন প্রিসাইডিং অফিসার, চলুন আমরা একটু শুনে নিই। তো কয়টা ভোট শুরু হয়েছে? ভোট শুরু হয়েছে আপনার 7:35 AM। ভিভিপ্যাট ছিল। কি সমস্যার জন্য দেরিতে ভোট গ্রহণ শুরু হয়? ভিভিপ্যাটে যখন আমরা চালু করলাম প্রথমেই, যেটা 7টা স্লিপ করে দেখা গেছে প্রথম স্লিপটা আটকে রয়েছে আর ফোটা। এরপর আমরা সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এরপরে আসলো, ইঞ্জিনিয়াররা আসলো, তারাও চেষ্টা করার পরে দেখলো যে আসলে মিক্সারটা নষ্ট। তখন তারা আরেকটা ভিভিপ্যাট আমাদের করার জন্য দিল এবং এখন মোটামুটি তাহলে কি মানে নতুন ভিভিপ্যাট দেওয়ার পরে ভোট গ্রহণ শুরু হয়েছে? হ্যাঁ, নতুন ভিভিপ্যাট। সব দলের এজেন্ট ঢুকেছে কি এখন পর্যন্ত? কি সমস্ত দলের এজেন্টরা আছে? এখন পর্যন্ত দুটো দলের এজেন্ট আছে। কোন কোন দল? বিজেপি আর আপনার সেকুলার। তো এখন পর্যন্ত কতটুকু ভোট কাস্টিং করা হয়েছে? 9টা পর্যন্ত আমরা যে কাজ করে, আমরা তো 2 ঘন্টা রিপোর্ট দিই। তো 7টা থেকে 9টার মধ্যে 25। ঠিক, আমরা 11টার সময় হয়তো আরো অনেক 3 গুণও হতে পারে। 25 পর্যন্ত হয়েছে। 25। কতজন ভোটার রয়েছে এখানে? এখানে আছে 670। এখন পর্যন্ত 25 জন ভোটার ভোট দিয়েছে। এটা 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত। এখন পর্যন্ত প্রায় 100। আপনার নাম? আমার নাম তপন। আপনারা শুনলেন প্রিসাইডিং অফিসার সেখানে কি বলছিলেন। মনু বনকুল বিধানসভা কেন্দ্রে 39 মনু বনকুল বিধানসভা কেন্দ্রের 37 নম্বর বুথের মনীন্দ্র রোয়াজাপাড়া জেবি স্কুলে সেখানে ভোটদান প্রক্রিয়া ভিভিপ্যাটের বদলের কারণে 30 মিনিট পর শুরু হয়। তবে এই মুহূর্তে মনু বনকুল থেকে সবচেয়ে বড় খবর যেটা উঠে আসছে যে 39 মনু বনকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 6, 12, 13, 14, 15, 16, 19, 23, 24, 25, 26, 27, 42, 50, 51 এবং 54 নম্বর বুথে বিরোধী দল এজেন্ট দিতে পারেনি। এই ধরনের অভিযোগ উঠে আসছে 39 মনু বনকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বহু বুথে বিরোধী দল এজেন্ট দিতে পারেনি। এবং কেন দিতে পারেনি, কি অভিযোগ করছেন প্রাক্তন বিধায়ক, চলুন আমরা এই মুহূর্তে একটু শুনে নিই। প্রভাত চৌধুরী প্রাক্তন বিধায়ক কি বলছেন, চলুন আমরা শুনে নিই। ভিউয়ার্স, তাদেরকে আমি মানে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাবো। আর 39 মনু বিধানসভা কেন্দ্রের যারা নির্বাচক মন্ডলীও আমি ধন্যবাদ জানাবো। আজকে বিভিন্ন ঘাত প্রতিঘাত এটাকে উপেক্ষা করে আমরা নির্বাচনে সামিল হচ্ছি এবং আমাদের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। 3টা বিষয়ে আমি জাস্ট আপনাদের জানাতে চাই যে আমাদের 39 মনু বিধানসভা কেন্দ্রের 39-এর 6 এবং 39-এর 10 নম্বর, এখানে সকালবেলায় আমাদের পুলিং এজেন্ট গিয়েছিল, কিন্তু বিজেপি দুষ্কৃতিকারীরা এদেরকে বাধা বিঘ্ন করে, মারধর করে, তাদের যে ভোটার স্লিপ, তাদের যে আই কার্ড, তাদের এদিকে সব ছিনিয়ে নিয়ে যায়। তো এরপরেও আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এই 39-এর 6 এবং 10-এর মধ্যে আবার আমাদের পুলিং এজেন্টকে ঢুকিয়ে দিই। কিন্তু 39-এর 6-এর মধ্যে প্রিসাইডিং অফিসারের সামনেই তাদেরকে মারধর করে আবার বের করিয়ে দেয়। এ হচ্ছে। এছাড়া আমাদের 39 মনু বিধানসভা কেন্দ্রে মোটামুটি এখন পর্যন্ত পিসফুলি চলছে। বিকাল পর্যন্ত কি হবে জানি না, কিন্তু এখন পর্যন্ত পিসফুল আছে। আমি আমার 39 মনু বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বুদ্ধ হওয়ার জন্য আগ্রহী, কিন্তু লাস্ট অব্দি কি হবে জানি না। বিশেষ করে এই যে সমতল এলাকার মধ্যে
আমাদের কাছে খবর এরা বিকাল বেলায় এভাবে ভোটারদেরকে বাধা দান করার মানে সম্ভাবনা আছে। এই হচ্ছে আমার মানে অভিযোগটা। আপনাদের এখানে কয়টা ভোট? আমাদের 39 মনু বিধানসভা কেন্দ্রে 54টা ভোট রয়েছে। সব ভোটে কি আপনারা এজেন্ট দিতে পেরেছেন? 54টা ভোটের মধ্যে এখন পর্যন্ত আমরা 12টা ছাড়া সব ভোটের মধ্যেই আমরা পুলিং এজেন্ট দিয়েছি। এখানে একটা বের করে দিয়েছি ওই 39-এর 6-এর মধ্যে। এছাড়া কোনো কি অভিযোগ আছে? এখন পর্যন্ত আপাতত অভিযোগ নেই, এটাই এখন পর্যন্ত বড় অভিযোগ। ওকে, আমরা এই মুহূর্তে চেষ্টা করব কথা বলতে আমাদের প্রতিনিধি সুকান্ত দাসের সাথে, সাবরুম প্রতিনিধি। কি জানতে পারি আমরা বিস্তারিত আর একটু জেনে নিই। সুকান্ত, শুনতে পাচ্ছ তুমি আমাকে? সুকান্ত, এই মুহূর্তে যে অভিযোগ উঠে আসছে 39 মনু বনকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বহু বুথে বিরোধীরা এজেন্ট দিতে পারেনি বলে খবর, এবং সেই অভিযোগই করছেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী। কি খবর উঠে আসছে, কি দেখছো তোমরা? বিরোধীর থেকে বরাবরই সকাল থেকে একটাই দাবি, ওরা 12টি ভোটে এজেন্ট দিতে পারেনি। এ নিয়ে আমরা বিভিন্ন ভোটে গিয়েছি এবং বিশেষ করে প্রভাত চৌধুরী প্রাক্তন বিধায়ক উনি জানিয়েছেন বিশেষ করে দুটো বুথ, একটা হচ্ছে 6 নম্বর বুথ এবং 10 নম্বর বুথে দুটি বুথে এজেন্ট ঢুকেছে, ঢুকাবার পর নাকি মারধর করে এদেরকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, সেখানে ভোট একটি 37 নম্বর বুথে ভিভিপ্যাট বদল করে 30 মিনিট পর ভোটদান প্রক্রিয়া শুরু হয়। এছাড়া বাকি বুথগুলোর কি মেশিন ঠিক ছিল, ইভিএম ঠিক ছিল, ভিভিপ্যাট ঠিক ছিল? কোনো জায়গায় ইভিএম বিকল্পের কোনো খবর নেই তো? এখনো পর্যন্ত কোনো খবর নেই। সকালবেলা 7টা থেকে কিছু কিছু ভোটে কেন্দ্রে প্রায় 30 মিনিট, কোনো কোনো জায়গাতে 20 মিনিট পরে আবার ভোট দেওয়া শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেখানে? কারণ প্রাক্তন বিধায়ক কিন্তু শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ তুলেছেন। বিভিন্ন ভোট সেন্টারগুলোতে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে, পৌঁছে দেওয়া আছে এবং এখানে কোনো নেই, কোনো ভোট থেকে এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। এবং রাস্তাঘাটে যে জায়গাতে মানে ভোটাররা আসছে ওই জায়গাতেও মানে পর্যাপ্ত পরিমাণে বিরোধী থেকেও কোনো ভোটার এখনো পর্যন্ত এরকম অভিযোগ আসছে। ওকে, প্রচন্ড গরমকে উপেক্ষা করে কতটা উৎসবের মেজাজে ভোট চলছে এই মুহূর্তে মনু বনকুল কেন্দ্রে? মনু বনকুল কেন্দ্রের যে তাপপ্রবাহ, এর মধ্যে গতকাল থেকে মনু এবং সাবরুম দুটো বিধানসভা কেন্দ্রের মধ্যে মানে ভোটাররা যাতে ভোট দিতে পারে ওই কারণে কিছু কিছু কোনো কোনো জায়গাতে, যে সমস্ত জায়গাতে গাছের ছায়া নেই ওই সমস্ত জায়গাতে ছাউনি দিয়ে মানে ভোট দেওয়ার জন্য এটা ব্যবস্থা করেছে। অসংখ্য ধন্যবাদ সুকান্ত আপডেট দেওয়ার জন্য। আমরা ফিরে আসবো তোমার কাছে আবার এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, 39 মনু বনকুল থেকে যে ধরনের খবর উঠে আসছে, অভিযোগ উঠে আসছে যে বিরোধীদের পোলিং এজেন্ট দিতে পারছে না এবং পোলিং এজেন্টদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে সেখান থেকে পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হয়েছে বলে খবর। আমাদের সঙ্গে আমাদের আজকের এই প্যানেলে জুড়ে গেছেন আরো দুজন বিশিষ্ট অতিথি, আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ্ত রায় এবং জুড়ে গেছেন রাজ্যের বিশিষ্ট বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব, এবং এর আগে আমার সঙ্গে ছিলেন শুভদীপ মজুমদার, বিশিষ্ট বাম নেতৃত্ব। প্রদীপ্তবাবু, আপনার কাছে আসি। এই যে দুটো ঘটনা, এই মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা রাজ্যের, একজন প্রিসাইডিং অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, ওনাকে ওনার চেয়ারে গিয়ে পাওয়া যায়নি এবং অবজারভার গিয়ে ওনাকে চেয়ারে পাননি, তার জন্য বরখাস্ত করেছে। ভেতরে আরো অন্য খবর থাকতে পারে, সেগুলো হয়তো এই মুহূর্তে উঠে আসেনি। এবং পাশাপাশি যে প্রভাত চৌধুরী প্রাক্তন বিধায়ক, উনি অভিযোগ করছেন যে অনেকগুলো বুথে পোলিং এজেন্ট দিতে পারছে না বিরোধীরা এবং সেখানে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন? দ্বিতীয় প্রশ্নটা উত্তর আগে দিতে হয়। সেটা হচ্ছে যে পোলিং এজেন্টদের সব কেন্দ্রে দেওয়া যাবে না, মেরে ধরে বের করে দেওয়া হবে, সেটা ওরা কবে বুঝতে পেরেছেন? সেটা কি আজ সকালে বুঝতে পেরেছেন মেরে ধরার পরে? তারা কি বুঝতে পারেননি? মানে পূর্বানুমান বা একটা জিনিসকে প্রিকশনারি মেজার্স নেওয়া, এটা আগের দিনও বলেছিলাম। সেটা করতে ওদের এত মানে অসুবিধা কি হয়? কারণ আমি গত বিধানসভা ইলেকশনেও দেখেছিলাম যে রামনগর কেন্দ্রে, আমি সেখানে ঘুরেছিলাম, অনেকটা পর্যবেক্ষণে ছিলাম, দেখেছি যে প্রায় 17টি বুথে 24 ঘন্টা আগে পর্যন্ত এজেন্ট কারা হবে সেটাই নির্ধারিত হয়। এটা সাংগঠনিক দুর্বলতাকে প্রকাশ করে।
তো এখন যাদের ক্ষমতা আছে, এখন ইলেকশনটা এরকমই হয়ে গেছে, পুরোটাই হচ্ছে যাদের ক্ষমতা আছে তারা বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। এখন সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট আর নেই। তো সেই অবস্থায় যদি মানে আগের থেকে যদি মানে এটা অনুমান করে যদি ব্যবস্থাপনা না নেওয়া হয় তাহলে তো এটা হবেই। তো অভিযোগ আছে, কিন্তু ওনার তো অতটা বড় অভিযোগ নেই দেখা যাচ্ছে, অর্থাৎ ওনারা জয়ের আশা করছেন বোঝা যাচ্ছে। এই জন্য অভিযোগটা এখনো গুরুতর নয়। সন্ধ্যের দিকে কি অভিযোগ হবে জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় যে মানে পোলিং এজেন্ট দেওয়া যায়, পোলিং এজেন্ট একা একা যান, তার সঙ্গে ব্যাকআপ করার জন্য কেউ থাকেন না। অন্তত 10 জন লোক তো থাকার কথা সাপোর্ট করার জন্য। পোলিং এজেন্ট মার খাচ্ছে আর বাকিরা চেয়ে দেখছে। 20 জন দুষ্কৃতী আক্রমণ করছে একজন পোলিং এজেন্টকে, একজন পোলিং এজেন্টকে বাঁচানোর জন্য তার দলের পক্ষ থেকে কেউ নেই। এরকম যদি প্রায় দেখা যায়, এরকম একা একা ভোটদাতারা ভোট দিতে যান, মোড়ের মাথায় আটকে দেন, ওদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। তো মানে শাসক দলের যদি এত সংগঠিত হয় আর বিরোধী দল যদি এত অসংগঠিত হয় তাহলে অসম মানে লেভেল প্লেইং তো হচ্ছে না নানাভাবে। এবং এটাও একটা ব্যাপার যে তাহলে দেখা যাচ্ছে বারবার এই ঘটনা ঘটছে, অর্থাৎ যে একটা পরিকল্পনা নিয়ে এগোনো সেটা তো নয়, সেটা থাকে না। মানে শাসক দলের কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, নানা রকম প্ল্যান পর থাকে। কিন্তু সারা ভারতেই দেখা যাচ্ছে যে বিরোধী পক্ষে কোনো প্ল্যান নেই। ঘটনা ঘটার পর ওরা ব্যস্ত হয়ে পড়ে কিভাবে এই ঘটনাকে মোকাবেলা করা যাবে, এবং সেখানে প্রতিবাদ করা বা তীব্র নিন্দা করা ছাড়া ওদের হাতে কিছু থাকে না, প্রতিরোধ করার কোনো অবস্থাই ওদের থাকে না। তো এই অবস্থায় অসমন যদি হয়, এখন মূল কথা হচ্ছে ইলেকশনটা কি হতে যাচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি। এমনিতে হাওয়ায় একটা বিষয় আছে যে পূর্ব ত্রিপুরাতে হার্ড কন্টেস্ট হবে, কারণ ত্রিপুরামথা বিজেপির সাথে মিশে যাওয়ার পরে একটা ক্ষোভের ব্যাপার আছে এদের ভেতরে। কিন্তু সেই ক্ষোভটা কতটা যে একটা অবস্থাকে বদলে দিতে পারে, একটা সমীকরণকে পুরোপুরি পাল্টে দিতে পারে, সেই অবস্থা হয়েছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। কিন্তু সাংগঠনিক দুর্বলতা যেটা আছে বিরোধী দলের ক্ষেত্রে, জোটই হয়েছে কিন্তু বিরোধী জোট হলেও সেখানে মূলত পূর্ব ত্রিপুরায় সিপিএম এর যে শক্তি আছে, কংগ্রেসের বিশেষ কোনো শক্তি নেই। তো সেই ক্ষেত্রে এই দুর্বলতা যদি, এই সাংগঠনিক দুর্বলতা যদি থাকে, সমানে সমান লড়াই করার ক্ষমতা যদি না থাকে, তাহলে জয়ের আশা করা কিভাবে করছে ওরা আমি জানি না। ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার একই বিষয়ে। সঞ্জীব বাবু, আপনার মতামত চাইবো। এই যে প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত, সাময়িক বরখাস্ত চেয়ারে থাকার জন্য, চেয়ারে থাকার জন্য, বলুন। আসল কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, মানে গুরুতর বিষয়ে যখন অভিযোগ ওঠে তখন প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু এই ধরনের ছোটখাটো বিষয় হলে তখন দেখা যায় যে লঘুপাপে গুরুদণ্ড হয়। আমি জানি না কি বলা হয়েছে, কিন্তু আমাদের সাংবাদিক যেটা বললেন যে উনি বাইরে কোনো কারণে কথা বলতে গেছিলেন বা কিছু একটা করছিলেন, ওই সময় মানে মাইক্রো অবজার্ভ চলে এসেছেন এবং তার জন্য শাস্তিটা হয়েছে। ওকে, আমি আসবো আপনার কাছে এই ব্যাপারে একটু। আমার মনে হয় লঘুপাপে গুরুদণ্ড হয়েছে মনে হয়েছে আর কি আপনাদের। ঠিক, মানে তার জন্য আমি বলছিলাম যে আরো কোনো কারণ আছে কিনা, সেটা হয়তো আরেকটু পরে বিস্তারিত জানা যেতে পারে বা পরে বিস্তারিত জানা যেতে পারে। আপাতত দৃষ্টিতে এটাই মনে হয়েছে যে চেয়ারে ছিলেন না বলে ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন কথা হচ্ছে যে কিছুক্ষণ আগেই দর্শক বন্ধুরা আপনারা যেটা দেখছিলেন যে 39 মনু বনকুল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যে শাসক দলের বলা হচ্ছে বিরুদ্ধে একটা অভিযোগ এসছে যে বিরোধীদের পোলিং এজেন্ট দিতে পারছেন না বলে শাসক দলের কর্মী সমর্থকরা সেখানে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে বের করে দিচ্ছেন। সেই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া, শাসক দলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। চলুন আগে শুনে নিই কি বলছেন শাসক দলের নেতৃত্বরা এই বিষয়ে। কেন্দ্রে কিরকম সাড়া পাচ্ছেন? প্রথমে নমস্কার আপনাদের চ্যানেলকে। আজকে সারা আমাদের যে 1 নং ও 2 নং পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা, তো আমাদের 39 মনু এলাকাও আমি সকালে নিজেও ভোট দিয়েছি। যতটুকু খবর আছে স্বতঃস্ফূর্তভাবে এখনো পর্যন্ত একদম উৎসব মেজাজে ভোটদান চলছে। তো আমিও আমার ভোট কেন্দ্রে আমি 9টা পরে আমি ভোট দিয়েছি। তো আমি দেখেছি আমার ভোট কেন্দ্রের মধ্যেও প্রচুর সংখ্যক আমাদের যেটা মহিলা পুরুষ সবাই মিলে, যুবকদের নতুন ভোটার থেকে শুরু করে একদম উৎসব মেজাজে। আমি কয়েকটা জায়গায় গিয়েছিলাম, দেখি সবখানে শান্তিপূর্ণভাবে একদম, যেটা আমরা বিগত দিনে আমরা এরকম যে একটা শান্তিপূর্ণ ভোট আমরা দেখিনি, এবার যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হচ্ছে। মাইলাপুর বাবু, যিনি বিরোধী দলনেতা, উনি বরাবর অভিযোগ করেছেন এবং আজকে অভিযোগ করছেন যে বেশ কিছু মানে ভোটিং কেন্দ্রে তাদের বিরোধীদের পোলিং এজেন্টকে তাড়িয়ে দেওয়া হচ্ছে শাসক দলের তরফ থেকে, কি বলবেন? আপনারা নিশ্চয়ই জানেন, ওনাদের যখন 25 বছর সরকার চলছিল তখন তো ওই তাড়িয়ে দেওয়া থেকে শুরু করে রাস্তা দাঁড়িয়ে জাম করা, বাড়িতে গিয়ে হামলা হুজুতি এবং বিভিন্ন বাড়িতে গিয়ে মারধর থেকে শুরু করে রাস্তার থেকে জাম করা,
আপনারা তো অনেক জায়গায় ঘুরেছেন, আপনাদের চোখে কি পড়েছেন এরকম? আমি তো মনে হয় না। তো উনি যে অভিযোগটা করেছেন, এখন আপনারা আমরা সবাই জানি যে আমাদের বর্তমানে আমরা যে 3টা রাজনৈতিক দল আমরা জোট হয়েছে, এর ফলে ওদের আসল কথা হলো ওদের পোলিং এজেন্ট বসার জন্য লোক নেই, যার কারণে ওরা মিথ্যা অভিযোগ করেছে। আমি তো খবরে নিয়েছি, এরকম কোনো আমাদের কাছে খবর নেই। ওকে, আপনারা শুনলেন দর্শক বন্ধুরা বিজেপির প্রতিক্রিয়া, শাসক দলের প্রতিক্রিয়া আপনারা শুনলেন, এবং সেখানে সেই অভিযোগ উনি প্রত্যাখ্যান করেছেন, নস্যাৎ করেছেন। এই ধরনের মিথ্যে অভিযোগ বলে বলেছেন, যেটা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী অভিযোগ করছিলেন। 39 মনু বনকুল বিধানসভা কেন্দ্রের বহু পোলিং স্টেশনে বিরোধীদের পোলিং এজেন্ট দিতে পারছেন না, ওনাদের জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে। কি মনে করেন সঞ্জীব বাবু এই বিষয়ে? আমরা তো দুই তরফের বক্তব্যই শুনলাম, যেটা শাসক দলের দ্বারা তো সেটাই স্বাভাবিকভাবে, এটাই স্বাভাবিক প্রত্যাশিত যে তারা বলবে, স্বাভাবিক হচ্ছে। পক্ষান্তরে বিরোধী দলের যিনি বললেন, প্রভাতবাবু যেই বক্তব্যটা রাখলেন, তাতে উনি বললেন যে 12টা কেন্দ্রে ওরা দিতে পারেননি, বাকিগুলিতে এজেন্ট আছে। তাতে বোঝা যাচ্ছে যে মানে এটা যে সামগ্রিকভাবে একটা কোনো অশান্তির পরিবেশ তৈরি হয়েছে তা নয়, তবে কিছু কিছু জায়গায় তাদের একটা অভিযোগ আছে। সেই অভিযোগ সত্য কি অসত্য সেটা পরের কথা, কিন্তু সামগ্রিকভাবে একটা শান্তির পরিবেশে ভোট হচ্ছে, এই একটা ধারণা আমরা এই থেকে নিতে পারি ওনার বক্তব্য থেকে। যদি কোনো জায়গাতে যে 12টা কেন্দ্রের কথা উনি বলছেন, সেখানে যদি কিছু হয়ে থাকে সেটা অবশ্যই অনুসন্ধান করার বিষয়। এক্ষুনি এখানে বসে তো সেটা নিয়ে বলা সম্ভব না, সেটা নিশ্চয়ই ওনারা ইয়ে করে দেখবেন। এখন 54টি বুথের মধ্যে উনি বলেছেন যে 12টি বুথে ওনারা পোলিং এজেন্ট দিতে পারেননি, কারণ দেখিয়েছেন যে মানে বলপূর্বক বাধা দেওয়া হচ্ছে, বলপূর্বক বের করে দেওয়া হচ্ছে। এবং 6 নম্বর বুথে উনি বলছেন যে পোলিং এজেন্টকে মারধর করে, সবার সামনে মারধর করে বের করে দেওয়া হচ্ছে। এই অভিযোগটা যে খুব তীব্রতা বোঝা যাচ্ছে না, কেননা অন্তত 12টা কেন্দ্র মাত্র যে বুথ নেই, তার মধ্যে একটিতে শুধু মারধরের ঘটনা ঘটেছে বলছেন ওনার অভিযোগ। তাই মানে সামগ্রিকভাবে যে মনোবঙ্কলে ভোটটা শান্তিপূর্ণ হচ্ছে, এরকম একটা ধারণা আমরা নিতে পারি এই দুইজনের বক্তব্য থেকে, আমরা যেটা নিচ্ছি। সেই দিক থেকে এই রাজ্যে, আমাদের রাজ্যে তো ভোটের একটা ইয়ে রয়েছে, গোলমাল হয়নি এমন না, তবে সাধারণত শান্তিপূর্ণ ভোটের একটা ঐতিহ্য রয়েছে। সেটা এবারেও এখন পর্যন্ত যে খবর যতটুকু আমরা জানতে পারছি, তাতে সেটা রক্ষিত হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। সেটা আগামী আরো কয়েক ঘন্টা গেলে পর সেটা হয়তো নতুন কিছু ডেভেলপমেন্ট হয় কিনা সেটা দেখতে হবে। ওকে, আজ যে প্রিসাইডিং অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে, সেখানে যে কারণ দেখানো হয়েছে, উনি বলা হচ্ছে যে উনি ওনার চেয়ারে ছিলেন না, যেখানে বসে ওনার কাজ করার কথা সেই চেয়ারে ছিলেন না, অবজারভার এসে ওনাকে চেয়ারে পাননি, উনি অন্য জায়গায় কথা বলছিলেন কারোর সাথে, তার জন্যে ওনাকে বরখাস্ত করা হয়েছে। এই ধরনের এটা প্রিসাইডিং অফিসারকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে। ওনাকে মানে যখন এটা সাসপেনশনটা হয়েছে ততক্ষণ হয়তো ঘন্টা 2 বা আড়াই ঘন্টা নির্বাচনের এই সময়ের মধ্যে উনি অন্য জায়গায় গেছেন, তার মানে এই না যে বুথের ভেতরে বা ইয়েতে, তাই না নিশ্চয়ই উনি বাইরে কোথাও গেছেন, এটা প্রত্যাশিত না। রিটার্নিং অফিসারকে তার আসনে থাকতে হবে, সে যদি বুথের ভেতরে থাকতো বা সে বিশেষ কোনো কারণে বাইরে গেলে নিশ্চয়ই সেটাকে অবজারভার হিসেবে নিতেন না। উনি নিশ্চয়ই হয়তো কোনো এমন কিছু কাজ করেছেন যেটার জন্য অবজারভার সেটাকে মানে অফেন্স বলে মনে করেছেন, এবং নিশ্চয়ই এটা নিশ্চয়ই উনি মানে এমন না যে উনি এখান থেকে উঠে ওইখানে গিয়ে কারোর সঙ্গে কথা বলছেন বলে ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম নিশ্চয়ই হতে পারে না। এমন ব্যবস্থা কেউ অবজারভার নেবেন এটা প্রত্যাশিত না। আমরা পরে হয়তো বিস্তারিত কারণ জানতে পারবো। রিটার্নিং অফিসারের দায়িত্ব, রিটার্নিং অফিসারের দায়িত্বটা খুব বড়, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের সময়, সেটা তাকে মনে রাখতে হবে। ওকে, শুভদীপ বাবু, আপনার সঙ্গে আলোচনা চলছিল এবং সেই আলোচনায় আপনি একটা জায়গায় একটু বলতে চাইছিলেন যে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ বিজেপিকে দিয়েছে, সেই জায়গাটা আপনি বলছিলেন, সেখান থেকে অন্য কথায় আমরা চলে গেছিলাম। আর সেখানটা কি মনে করেন আপনি, সেটা কতটুকু ফলপ্রসূ হবে এই মুহূর্তে? দেখুন, এখন লাস্ট মোমেন্টে কালকে ওনারা কারণ দর্শান নোটিশ দিলেন, বিজেপি হয়তো আজকে জবাব দেবেন, ওরা অ্যাকশনটা কবে নেবেন? নির্বাচন তো আজকে হয়ে যাচ্ছে, আজকে 5টার পর তো নির্বাচন শেষ,
তো ওরা অ্যাকশনটা কার বিরুদ্ধে নেবে এবং কি কি পরিপ্রেক্ষিতে নেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হয়েছে মানে উনি হঠাৎ করে নির্বাচন কমিশন ওভার অ্যাক্টিভ হয়ে গেছেন, কিন্তু যে ঘটনা আমরা দেখেছি যে পশ্চিম আসনের সময় যে ঘটনা, সেম ঘটনা হয়েছে এবং পশ্চিম আসনের নির্বাচনের একদিন আগে বিজেপির পেজ থেকে রামের নামে ভোট দিন বলে বহু পোস্ট আমরা দেখেছি, বহু পোস্ট দেখা যাচ্ছে। এবং বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বরা যারা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন, ইভেন আজকে সকালে আমার জানা মতে কুমারঘাটের এক বিজেপি নেতা উনি তো বিজেপিকে ভোট দেন বলে আজকেও পোস্টটা করেছেন। এই ঘটনাগুলা বিস্তারিতভাবে শাসক দলের দ্বারা এটা হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে নির্বাচন কমিশন লাস্ট মোমেন্টে জেগে উঠলেন। আমি বুঝলাম না কি ব্যাপার। আমরা সে বিষয়ের দিকে নজর রাখবো অবশ্যই সুবিধু বাবু। ওকে, এই মুহূর্তে আরো একটি বড় খবর সেই কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থেকেই উঠে আসছে দর্শক বন্ধুরা। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 17 নম্বর বুথের সিপিআইএম পোলিং এজেন্টের বাড়ি আক্রমণ করা হয়েছে গতকাল রাত্রিবেলা। নিত্যরঞ্জন বিশ্বাস বাড়ি ওনার বালুর ছড়া এবং ওনার বাড়ি আক্রমণ করা হয়েছে এবং কি বলছেন চলুন আমরা শুনে নিই এই মুহূর্তে। যাদের বাড়ি আক্রমণ করা হয়েছে ওনাদের কি বক্তব্য চলুন আমরা একটু শুনে নিই আগে। নিত্যরঞ্জন বিশ্বাস, জায়গার নাম বালুরছড়া। কি হয়েছে ঘটনা? আমি কমিউনিস্ট পার্টি করি, আমি পুলিং এজেন্ট থাকলাম রাত্র 1:20 আয়া মানে এলু ভাতারে বাড়ি দিলি মানে দরজা মজা বানিয়া আমার একটা 16,000 টাকা দামের মোবাইল আর আমার মেয়ের একটা গলার আসলো, এটাও লয়ে চিনতে পারছেন কারা হয়েছে? আমি 2 জন লোককে চিনছি, 20-25 জন লোক আছে, 2 জন লোককে আমি চিনছি। তো এই ব্যাপারে থানাত কোনো কমপ্লেইন দেওয়া হয়েছে? কমপ্লেইন দেওয়া হয়েছে। আটক করছেন এমন খবর হয়েছে? না আটক করছে না, আটক করবো হ্যাঁ। থানার থেকে কেউ আইছে না? আইছে। জায়গার চিন্তাধারার নাম কি? না আমি দেখেন আমি আপনার সামনে অন করতাম না, কারণ আপনারা ওখানে আইছেন, আপনারা ডিউটি ছেড়ে দেবেন। আমি ওই তো রাত্রেবেলা আমি আমার হুমকি দিয়ে গেছে যে যদি কোনো কিছু তাহলে তুমি এখানে আর কানে বাচ্চা। তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড? তারা ব্যাকগ্রাউন্ড তো বিজেপি দলের, জয় শ্রীরাম করে মানে আইয়া বাড়িতে ঢুকছে। তো আপনি ভোট দিতে গেছেন নি? না আমি ভোট দিতাম দিতে না করছে। আমার তো ভোট দিতাম এখানে রাত্রেবেলা না করে গেছে, ভোট দিতে গেলে তোর ভোট হয়ে গেছে, আমি তো ভোট দিতাম। কোন বিধানসভা এটা? এটা 29 কৃষ্ণপুর বিধানসভা। আপনি কোন বুথের এজেন্ট ছিলেন? আমি 17 নং বুথের। আপনি ভোট কি 17 নম্বরে? হ্যাঁ 17 নম্বর। নাম কি আপনার? আমার নাম নিত্যরঞ্জন বিশ্বাস। আপনারা শুনলেন না, নিত্যরঞ্জন বিশ্বাস, বাড়ি বালুর ছড়া, কৃষ্ণপুর 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 17 নম্বর বুথের বামফ্রন্টের যিনি পোলিং এজেন্ট ছিলেন ওনার বাড়ি আক্রমণ করা হয়েছে। উনি বলছিলেন বাড়ি আক্রমণ করা হয়েছে এবং রাতে বাড়ি ভাঙচুর করা হয়েছে, মোবাইল ভাঙচুর করা হয়েছে, ওনাকে হুমকি দেওয়া হয়েছে, থানায় অভিযোগ জানিয়েছেন। প্রায় 20-25 জনের দুষ্কৃতীরা আক্রমণ করেছে বলে উনি অভিযোগ করছেন, সেখানে উনি কয়েকজনকে চিনতে পেরেছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিরণময় এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। হিরণময়, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ হিরণময়, গুরুতর অভিযোগ আনলেন একজন সেখানে 17 নম্বর বুথের সিপিআইএম এর পোলিং এজেন্ট, কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো আমাদের যে খবরটা যে 29 খ্রিস্টপুর বিধানসভার 17 নং বুথে যে সিপিএম এর পোলিং এজেন্ট ছিলেন নিত্যরঞ্জন বিশ্বাস, ওনার বাড়িতে গতকাল রাত আনুমানিক 1টার সময় 20-25 জন মিলে ওনার বাড়িতে হামলা করে এবং ওনাকে মারধর করে, ওনার মেয়েকেও মারধর করে, ওনার একটি মোবাইল ফোন ভেঙে দেয় এবং ওনার যে ঘরের কিছু আসবাবপত্র এবং উনি নতুন বানাচ্ছিল সেটিও প্রায় ভেঙে দেয়। ওনাকে হুমকি দেওয়া হয় উনি যাতে আজ 29 খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রে যে 17 নং বুথে রয়েছে সেখানে যাতে না যায় এবং ভোটও যাতে না দান করে, যদি ভোট দেয় তাহলে ওনার আরো বিপত্তি হতে পারে উনি জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ হিরণময় সঙ্গে থাকার জন্য আমাদের। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম পোলিং এজেন্ট, সিপিআইএম এর প্রার্থীর পোলিং এজেন্টের বক্তব্য আপনারা শুনলেন এবং উনি কি অভিযোগ করেছেন
এবং চিত্র আপনারা দেখলেন, ওনার বাড়ি আক্রমণ করা হয়েছে এবং উনি অভিযোগ করেছেন, থানায় অভিযোগ করেছেন। এখন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেকর্ড ভোটের জন্য আবেদন করছেন, মানুষকে সবাইকে ভোটদানের জন্য উদ্বুদ্ধ করছে ইলেকশন কমিশন, আর অন্যদিকে এই ধরনের ঘটনা কতটা অন্যদের প্রভাবিত করবে এবং গণতন্ত্রকে কতটা প্রভাবিত করছে, গণতন্ত্রের এই প্রক্রিয়াকে? প্রত্যবাবু, গত ফেজে তো ভোটদান কম হয়েছে, ত্রিপুরাতে কি কতটা কম তো হয়নি, হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, ওইসব রাজ্যে কম হয়েছে। ওইসব রাজ্যে এমনিতেই ভোট কম হয়, আরো কম হয়েছে। এবার তো মানে এই ঘটনার পরে তো এরপর অনেক কিছু হয়ে গেছে। বিজেপির প্রচারের ধরনও পাল্টেছে, নরেন্দ্র মোদীর বক্তব্য নানারকম বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু এটার মূল উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি নিজের পক্ষের যে ভোটগুলো উনি আশঙ্কা করছিলেন বা বিজেপি আশঙ্কা করছিল যে ওদের পক্ষে যাচ্ছে না, মানে প্রথম ফেজে হয়নি, সেটা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য আত্মতুষ্টিতে না ভুগে। তো ওই জন্য বলা হয়েছিল, বিশেষ প্রচার করা হয়েছিল। তো এখন সেখানে হয়তো কিছু ভোট পার্সেন্টেজ এবার বাড়বে সম্ভবত, কারণ ব্যাপক প্রচার করা হয়েছে, ইলেকশন কমিশন থেকে প্রচার করা হয়েছে, তাতে ভোট পার্সেন্টেজ হয়তো বাড়বে। 4-5% ভোট যদি বাড়ে, এখন সেটা কার পক্ষে যাবে সেটা আলাদা কথা, কিন্তু নিঃসন্দেহে যেহেতু ব্যাপক প্রচার করেছে বিজেপির তরফ থেকে, ইন্ডিয়ার তরফ থেকে, সেখানে তাদের হয়তো কিছু বেনিফিট হতে পারে। আর ত্রিপুরাতে তো ওই রকম কিছু না, ত্রিপুরাতে যেরকম ভোট হয় সেরকমই হয়। এখন কি হয়েছে যে মানে ভোট যদি মানে সুষ্ঠুভাবে যদি ভোট দিতে না দেওয়া হয়, তাহলে কিছু সংখ্যক ভোটার তো ভোট কেন্দ্রে যেতে ভয় পানি। কিন্তু তারপরে দেখা গেছে যে 80% উপর ভোট তো ত্রিপুরাতে পড়েছে গত 19শে মার্চ, 19শে এপ্রিল, গত সপ্তাহে। এবারও তো ভোট কেন্দ্রে যা লাইন দেখলাম যে ভালোই ভোট হবে। তো এখন ভোটে বাধা দেওয়া বা ছাপ্পা ভোটের যে অভিযোগ, সেগুলি পূর্ব কেন্দ্রে গত লোকসভা ইলেকশনে কম ছিল, এবারও সম্ভবত কমই থাকবে। আর কিছু কিছু যে খুচরো অভিযোগ সেগুলি তো আছেই। কিন্তু সব মিলিয়ে মনে হয় যে এবার সেকেন্ড ফেজে ভোটদানের হার অনেকটাই বেড়ে যাবে, এবং ভোটদান বেড়ে গেলে এটা কার পক্ষে যাবে সেটা এখানে বসে বলা খুব মুশকিল। কিন্তু আমরা যা দেখছি সেটা হচ্ছে যে ত্রিপুরার ক্ষেত্রে, অন্তত পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো এরকম কোনো পরিস্থিতি আমার মনে হয়নি যে শাসকের বিপক্ষে গোটা ব্যাপারটা চলে যাচ্ছে। শাসকের কন্ট্রোলেই আছে মনে হচ্ছে সবকিছু, মানে শাসক দলের কন্ট্রোলেই আছে। ওকে, সঞ্জীব বাবু, আপনি কি মনে করছেন এই বিষয়টা? এবং বিরোধী পোলিং এজেন্টদের এখন যেটা অনেকেই বলছিলেন যে এগুলো অনেকেই মনে করছিলেন, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা নির্বাচনের পরেও কিন্তু বিরোধী দলের শাসক দলের অনেকেই বলছিলেন যে এই ধরনের এইগুলো মিথ্যে অভিযোগ বিরোধীরা তুলছেন। এখন যে এই মুহূর্তে আমরা দেখলাম, সচিত্র দেখলাম, কি বলছেন বিরোধী পোলিং এজেন্ট? সব অভিযোগে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে সত্যতা থাকতেও পারে, কিন্তু যেভাবে নাকি আমরা পশ্চিম আসনে দেখলাম যে পুরো আসনে পুনর্নির্বাচন চাই, এইরকম দাবি করার মতো যে কোনো ঘটনা আছে বলে আমরা যারা অন্তত ঘুরেছি, দেখেছি ভোট কেন্দ্র ঘুরে, সেখানে এমন পরিস্থিতি মনে হয়নি যে সারা কেন্দ্রেই ভোট হয়নি বা ভোটের ইয়ে হয়েছে, এমন কোনো পরিস্থিতি পশ্চিম কেন্দ্রে ছিল না। পূর্ব কেন্দ্রের ক্ষেত্রেও এখন পর্যন্ত যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে দেখছি যে বিভিন্ন কেন্দ্রেই মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন। এবং এটা আমরা একটু আগে প্রভাতবাবুর কথাও শুনলাম যে ভোট এখনো শান্তিপূর্ণভাবেই হচ্ছে ওনার কেন্দ্রেও। তাহলে ভোট যে একেবারেই সবটাই মানে সেতু হয়ে যাচ্ছে এমন বলার কোনো কারণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। বরং মানে বিভিন্ন জায়গায় মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিচ্ছেন, এর প্রচুর দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে। আর এই যে যেটা বলছিলেন যে পোলিং এজেন্টরাও দিতে পারেনি, সে তো বিক্ষিপ্ত কিছু অভিযোগ এখন পর্যন্ত পাওয়া গেছে, এমন না যে সমগ্র কেন্দ্রেই এটা হয়েছে। বিক্ষিপ্ত কিছু অভিযোগ রয়েছে এবং সেগুলো আস্তে আস্তে উঠে আসছে, আমরা দেখবো। তার মধ্যে কিছুটা সত্যতা অবশ্যই আছে, কিন্তু সবটা যে সত্য এটা ধরে নেওয়ার মতো এখনো পরিস্থিতি হয়নি। ওকে, সুদীপ বাবু, আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে আছেন, একটু সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইব। এই যে ঘটনাগুলো হচ্ছে এবং এই যে বিক্ষিপ্ত ঘটনা বা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বনবনকুল, কিন্তু বাকি যেসব জায়গা থেকে, কারণ প্রচুর প্রায় 1664টি পোলিং স্টেশনে ভোট হচ্ছে, তো সেই জায়গা থেকে এমন কোনো অভিযোগ উঠে আসছে না। এবং সব জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের প্রতিনিধিরা যেটা দেখছেন, যে মানুষ প্রচুর এই গরমটাকে, এই তীব্র গরমকে উপেক্ষা করে, যেখানে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষ হয়তো এই গরমটাকে কারণ বলে ভোট কেন্দ্রে এখনো যাননি, সেখানে ত্রিপুরা মানুষ কিন্তু ভোট দিচ্ছেন। তো সামগ্রিকভাবে কি দেখছেন এটা? দেখুন,
ব্যাপারটা হলো যে মানুষ ভোট দিচ্ছে না। আর আপনি যেটা বিক্ষিপ্ত ঘটনা বললেন, রনকুলের ঘটনা, বিজেপি নেতা যে জিনিসটা মানে বলতে চাইছিলেন যে বিরোধীরা এজেন্ট খুঁজে পাচ্ছেন না। আপনি দেখেছেন 54টা মানে বুথ থাকলে 12টা আমরা এজেন্ট দিতে পারিনি। সেটাও অভিযোগ একমাত্র যে শাসক দলের যারা কর্মীরা আছে তারা একটা বুথে মারধর করেছে প্রিসাইডিং আমাদের পোলিং এজেন্টকে, আর বাকিগুলোতে যেতে দেয়নি বা বাধা দিয়েছে। তো ব্যাপারটা হলো যে বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারছে না, খুঁজে পাচ্ছে না, সেটা যে সত্যি সেটা তো ওই ঘটনাগুলো যেগুলো সামনে আসছে যে আমরা পোলিং এজেন্ট দিতে পারছি কিন্তু বিক্ষিপ্ত এই বিজেপির যে কর্মকাণ্ডগুলোর জন্যই আমরা পারছি না। আর কৃষ্ণপুর থেকে যে ঘটনাটা উঠে আসলো, আপনারা বলুন যে মানে বলছে যে এমন ঘটনা হচ্ছে না, শান্তিপূর্ণ। আমি জানি না ইলেকশন কমিশন শান্তিপূর্ণ ভোটটা কিভাবে ব্যাখ্যা করছে। ওরা অশান্ত ভোট কোনটাকে ধরবে, যে একটা মানুষের মাথা ফেটে গেল, একটা মানুষের লাশ পড়ে গেল, দুইটা গ্রুপের মধ্যে মারপিট হলো, সেটাকে ওরা কি অশান্ত ভোট ধরবে? আমি জানি না। যেখানে একটা রাজনৈতিক দলের অধিকার আছে ওনার পোলিং এজেন্ট দেওয়ার, যেখানে উনি পোলিং এজেন্ট দিতে পারছেন না, সেটাকে কিভাবে শান্তিপূর্ণ ভোট? এবং পশ্চিম আসনে আমরা যেটা দেখেছি 100-র বেশি মানে ভোটের পার্সেন্টেজ 100-র বেশি চলে যাচ্ছে বিভিন্ন বুথে, সেটা কিভাবে হয়? তো সেভাবে নির্বাচন কমিশনের গাফিলতিটা আপনার দেখতে হবে। এবং যে প্রশ্নটা বিভিন্ন আলোচনার মাধ্যমে উঠে এসেছে যে বিরোধীরা বরাবরই যখনই আমরা নির্বাচন কমিশনের মিটিংয়ে যাচ্ছিলাম, আমরা নির্বাচন কমিশনের কাছে বরাবরই প্রস্তাব রেখেছি এবং আমরা জোরালোভাবে এই দাবি জানিয়েছি যে আমরা যে পোলিং এজেন্ট আমরা থাকবে তাদেরকে পৌঁছানোর দায়িত্ব কার হবে। তার বিভিন্ন সময় যে আক্রমণগুলো হয়েছে তাকে নজরে রেখে আমরা নির্বাচন কমিশন তো বারবারই বলেছে যে আমরা দেখব, আমরা পৌঁছানোর চেষ্টা করব। তাহলে যদি ব্যর্থতা আমাদের থাকে, তার থেকে অনেক বেশি ব্যর্থতা নির্বাচন কমিশনও ওইখানে আছে। ওনার কথা রেশ ধরে আমি একটা কথা বলতে পারি, পোলিং এজেন্ট দিতে পারছে না বিরোধী পক্ষ, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে পোলিং এজেন্টকে নিরাপত্তা দিতে পারছে না। মানে নির্বাচন কমিশন নিরাপত্তা দেবে এই আশায় অ্যাকচুয়ালি বিরোধী পক্ষ বসে আছে। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে তো আমরা দেখেছি এক্ষেত্রে যে প্রোটেকশন দেওয়ার কাজটা দলের অভ্যন্তরে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেখা যায় এই যেমন পোলিং এজেন্ট ছিলেন বাড়িতে একা একা ছিলেন, 20-25 জন আক্রমণ করেছেন, ওনার কিছু করার ছিল না। কিন্তু সেদিন রাতে ওনার সঙ্গে আরো 5 জন থাকার দরকার ছিল, কারণ জানাই তো ছিল এরকম একটা অ্যাটাক হতে পারে। এখানে হচ্ছে ব্যর্থতাটা যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পোলিং এজেন্ট যারা হবে তারা কোন সাহসে পোলিং এজেন্ট হবে, তাদের প্রোটেকশনটা কি। উনি যেমন নাম বলতে চাইছেন না কারা অ্যাটাক করেছে, কারণ কি ওনার দলের পক্ষ থেকে ওনার জন্য আসলে প্রোটেকশন নেই, এই সত্যটা বুঝতে হবে। এই সাংগঠনিক দুর্বলতাটার জন্যই আসলে বড় সমস্যা। নির্বাচন কমিশন আমাকে রক্ষা করবে এই আশায় বসে থাকে কিন্তু একটা রাজনৈতিক লড়াই লড়া যায় না। আমি আমাকে রক্ষা করবো, আমার দলই আমাকে রক্ষা করবে, এই কনফিডেন্সটা যদি না দেওয়া যায় তাহলে কর্মী সমর্থকরা কিন্তু এগিয়ে আসবে না, তারা সবসময় পিছিয়ে যাবে। এই জায়গাটা কিন্তু সমানের সমানে টক্কর হচ্ছে না। আজকে বিগত 6 বছর ধরে কিন্তু দেখা যাচ্ছে যে বারবার বিরোধী পক্ষ এই জায়গায় পিছিয়ে যাচ্ছে, সমানে সমান লড়াই করতে পারছে, বিরোধী পক্ষ পিছিয়ে একা একা হয়ে যাচ্ছে। বিরোধী পক্ষ কেন পিছিয়ে যাচ্ছে, বিরোধী পক্ষ কেন এভাবে সেখানে প্রোটেকশন দিতে পারছে না নিজেদের পোলিং এজেন্টদের, সে বিষয়ে আমরা আলোচনা করব। আর শুভদীপ বাবু, আপনি অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। চোখ রাখবো রাজ্যের বিভিন্ন প্রান্তের পূর্ব ত্রিপুরা আসনের যে নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণ প্রক্রিয়া হচ্ছে, সেখানে কোথায় কি হচ্ছে, কি ধরনের অভিযোগ উঠে আসছে, ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে, সব দিকে। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ব্যাংকার।